এক নেতা বলছেন যে সংলাপ অব্যাহত থাকবে, সংবাদ চলবে। অবশ্যই সংলাপের বিকল্প কিছু নাই। সমাজে একটি বাক্য প্রচলিত আছে যে সাপ সোজা তো হলে তবে মরার আগে সাপ সোজা হয়নি, মৃত্যুর পরে সাপটি সোজা হয়েছে। This time is real tough time for you. এই সময় যে আপনাদের আসবে এটা আপনারা কিন্তু আসলে অতি আরামে থাকতে থাকতে না ঠিক টের পাওয়া যায় না। এই জন্য নিজেরা ঠান্ডা মাথায় আপনারা বসেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভিউয়ার্স? আশা করি ভালো আছেন। দেশ ও দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। করতে চায় আওয়ামী লীগের নেতাকর্মীরা, তো বিএনপির নেতাকর্মীরা বলেছে ঠিক আছে আমরা সংলাপ করব, বৈঠক করব, যদি প্রধানমন্ত্রী আমাদের নেত্রীর কাছে ক্ষমা চায় তাহলে আমরা সংলাপ করব, বৈঠক করে আলোচনা করব। প্রধানমন্ত্রী যদি খালেদা জিয়ার কাছে ক্ষমা চায় তাহলে আমরা সংলাপ করতে পারি। তো ভিউয়ার্স, এই সংলাপ নিয়ে আওয়ামী লীগ বিএনপি দুই পাশে কিন্তু তুমুল কথার ঝড় উঠেছে। তো চলুন আপনাদেরকে কিছু ভিডিও দেখাবো। তো ভিডিওতে যাওয়ার আগে যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন। তো চলুন ভিডিওতে যাওয়া যাক। সমাজে একটি বাক্য প্রচলিত আছে যে সাপ সোজা তো হলে তবে মরার আগে সাপ সোজা হয়নি, মৃত্যুর পরে সাপটি সোজা হয়েছে। আওয়ামী লীগের অবস্থা হয়েছে তাই, মানে সোজা ঠিকই হয়েছে, একটু আঙ্গুলটা বেঁকা করতে হয়েছে, তারপরে এখন আওয়ামী লীগ একদম তীরের মতো সোজা হয়ে গিয়েছে। যখন থেকে বিএনপি বিরোধী দলের মানুষরা বুঝতে পেরেছে যে এই অবৈধ ফ্যাসিস্ট সরকারকে কিভাবে নামাতে হয়, কোথায় শায়েস্তা করতে হয়, সেটা যখন শুরু করে দিয়েছে, এই ক্যাপসুলটা আসার সাথে সাথে এখন আওয়ামী লীগ তীরের মতো সোজা হয়ে। দেখেন, গতকালকের আমির হোসেন আমুর বক্তব্যের পরে আজ আবার চিত্র আরেকটু ভিন্ন হয়ে গেল। সেটা হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী কামাল সাহেব কি বলেছেন? কামাল সাহেব বলেছেন সংলাপের কোনো বিকল্প নেই। মানে যারা এতদিন বিএনপিকে সংবিধান বহির্ভূত সংগঠন মনে করেছে, যারা এতদিন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের কোনো দলই না, এই দলের সাথে বসলে পোড়া লাশের গন্ধ পায়, যারা এই বিএনপিকে কোনো গণতান্ত্রিক প্রক্রিয়ায় কোনো বিরোধী দল মনে করে না, তো এই দলটা তো আসলেই বাংলাদেশ থেকে একটি বিচ্ছিন্ন দল আওয়ামী লীগের বিবেচনায়। সেই দলের সাথে এখন বসতে মানে সংলাপ করতে এর কোনো বিকল্পই নাই, এই মন্তব্যটা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি কি বলেছেন? সংলাপ চলমান থাকবে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল বলেছেন সংলাপের কোনো বিকল্প নেই। আমরা মনে করি সবকিছু সংলাপের মাধ্যমে, আলোচনার মাধ্যমে শেষ করতে হবে। তো আমরা একথা তো গত 14 বছর বলেছি। সংলাপ করে করে ধোকা দিয়ে দিয়ে আমাদেরকে বিভিন্ন সময় প্রতারণা করেছ, সেই সংলাপ বাংলাদেশে নতুন করে আর হবে না। আওয়ামী লীগের যে গত 18 সালের সংলাপ, শেখ হাসিনার প্রস্তাবিত সংলাপ, সেই সংলাপ আর হবে না। তবে এই সংলাপের আহ্বান করাটা মনে হচ্ছে যে ওদের তলায় যে মাটি নেই সেটা প্রমাণ করে, কিন্তু আমরা তোদের এই সংলাপে যাচ্ছি না। দ্বিতীয় হচ্ছে, দেখেন, বুধবার দুপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর সদর দপ্তরের স্বাধীনতা পুরস্কার 2023 অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আওয়ামী লীগ একটি জনপ্রিয় দল, দীর্ঘদিন ক্ষমতায় রয়েছে। আওয়ামী লীগ বিশ্বাস করে জনগণের ক্ষমতায় চলতে হবে, আর জনগণের ক্ষমতা অব্যাহত রাখতে হলে সবার সঙ্গে আলোচনা করতে হবে, তাই আলোচনার বিকল্প নাই। বাহ, এতদিন কোথায় ছিল এই নীতিবাক্য? আওয়ামী লীগ জনগণের সাথে সম্পর্ক রেখে রাষ্ট্র ক্ষমতায় থাকতে হবে, এই শব্দটা কি গত 14 বছরে খেয়াল ছিল না স্বরাষ্ট্রমন্ত্রীর? গত 14 বছর পর্যন্ত জনগণের ভোট কেড়ে নিয়ে অবৈধ পথে যে রাষ্ট্র ক্ষমতায় আছেন, তার জবাব কি জনগণের কাছে শেখ হাসিনা ক্ষমা চেয়ে জাতির কাছে এখন ক্ষমা চাবেন? যে আমি ভোট চুরি করেছি, আমি রাতের অন্ধকারে ভোট করেছি, আমি দিনের বেলা ভোট চুরি করেছি, কুকুর বিড়াল ছাগলরা যে ভোট দিয়েছে সেটাকে আমি মেনে নিয়েছি, এই কথা কি শেখ হাসিনা বলবেন? বলবেন না। কিন্তু ওনাদের হুশটা এখন একটু একটু করে আসা শুরু হয়েছে। আসলে তো হুশ আসে নাই, মূলত এটার অন্যতম কারণ হচ্ছে যে তারা জানে যে এটা হচ্ছে এর বিকল্প আর কোনো রাস্তা নাই, আর ওনাদেরকে কেউ অবৈধভাবে আর ক্ষমতায় আসতে দিবে না। দেখেন, তিনি বলেছেন, সাংবাদিকরা প্রশ্ন করেছেন যে আপনারা জামাত ইসলামের বিক্ষোভ সমাবেশ, তাদের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীদেরকে জানতে চাওয়া হয়েছে যে তাদের বিষয় কি। তখন স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যারা রাজনীতি করেন তারা সভা সমাবেশ করবে, তাদের মতামত প্রদর্শন করবে, জানাবে, এটাই তো স্বাভাবিক। জামাতে ইসলামী এখনো নির্বাচন কমিশনের স্বীকৃত একটি দল, কাজেই এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ সিদ্ধান্ত জানাবে। চিন্তা করেন, ওই আঙ্গুলটা বেঁকা হয়েছে না?
এখন জামাতও এদেশে হালাল হয়ে গিয়েছে। জামাত ইসলামের মিছিল মিটিং করতে পারবে না, জামাত যুদ্ধাপরাধী, জামাতকে দেশে থাকতে দেওয়া হবে না, এই ধরনের বক্তব্য গত 14 বছর শুনেছি না? এখন আর সেই বক্তব্য শুনবেন না। এখন আর ওই অ্যারেস্ট করতে মানে গেলে, সাবমিট করতে গেলে, অনুমোদন আনতে গেলে ওই যে হুটহাট করে পিটাবেন, লাঠি পেটা করবেন, গুলি করবেন, সেই জিনিসটা এখন আর আগের মতো পারছে না। আর পারছে না বলেই এখন বলছে সংলাপে বসতে হবে। আমরা জানি যে আওয়ামী লীগ এটা একটি প্রতারণা করবে। আওয়ামী লীগ জনগণের সাথে মিথ্যাচার করে এসেছে, আওয়ামী লীগ এখনো মিথ্যাচার করছে, কিন্তু কোন ধরনের করার, শব্দ চয়ন করার মতো সুযোগ আওয়ামী লীগের কাছে আর নেই। আওয়ামী লীগ এখন ভিসা নীতিতে নিষিদ্ধ, আওয়ামী লীগ এখন র্যাবের কারণে, ক্রস ফায়ারের কারণে পুলিশ অফিসাররা নিষিদ্ধ, সামনে আরো এমন কিছু আসতেছে যার কারণে ওরা এই দেশে বসবাস করতে পারবে না। শেখ হাসিনা তো ইতিমধ্যেই আটলান্টিক মহাসাগর পাড়ি দেওয়ার জন্য ব্যস্ত। তার পুত্র সন্তান এই মুহূর্তে কোথায় আছে আমি গত কয়েকটি লাইভে বলেছি, কেউ প্রমাণ দিতে পারে নাই। শেখ হাসিনার সাথেই তার সাক্ষাৎ নেই। ভিসা আছে কিনা, কোন দেশে বসবাস করছে, কোন মানি লন্ডারিং এ ধরা খাচ্ছে, সেটা আমরা জনগণ এখন পর্যন্ত জিজ্ঞেস করলেও উত্তর কিন্তু পাইনি। তাহলে এখন বাংলাদেশে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এই শেখ হাসিনা, আওয়ামী লীগ এবং তাদের দলের যারা হাম্বিতাম্বি করেছে এতদিন, অপকৌশলে আমাদের জনগণের বিরুদ্ধে বিভিন্ন ধরনের মিথ্যাচার করেছে, তারা এখন সময় এসেছে গর্তে লুকানোর। তাদের এখন সময় এসেছে। 2 দিন আগেও তারা বক্তব্য দিয়ে বলেছে যে বিএনপি কে লাগবেই না, আর এখন বলছে সংলাপ লাগবে। তো এখন কাকে দিয়ে বলাচ্ছে? ওই স্বরাষ্ট্রমন্ত্রীকে দিয়ে বলাচ্ছে, আমির হোসেন আমুকে দিয়ে বলাচ্ছে, কয়েকদিন পরে এটা ওই হাসান মাহমুদ বলবে, আরো সবাই, মানে আওয়ামী লীগের একমাত্র শেখ হাসিনা ব্যতীত সবাই বলবে। শেখ হাসিনাও সর্বশেষ এসে বলবে আমি মানবতার ফেরিওয়ালা সাজতে চাই, আমি জনগণের স্বার্থে, উপায় নাই আমি বসবো। কিন্তু উপায় নাই তাই তো বাধ্য হচ্ছেন, আপনাকে বাধ্য করছে। আমি চ্যালেঞ্জ দিলাম শেখ হাসিনা, আপনার কোনো করার, শব্দ করার সুযোগ নেই। যদি রাজনীতি করতে চান, সংলাপ তো দূরের কথা, তত্ত্বাবধায়ক সরকার নীতি মেনেই আপনাকে নির্বাচন দিতে হবে। আপনি মনে মনে ভাবছেন সংলাপ করে শেষ, কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। বিএনপির তো নেতাকর্মীদেরকে জিজ্ঞেস করা হয়েছে, মহাসচিব সহ সবাইকে। পিটার হাস তো গতকালকেও মিটিং করেছে, স্পষ্ট বিএনপি বলেছে আমরা শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচনই যাব না, আমরা এই অবৈধ ফ্যাসিস্টদের কোনোভাবে স্বীকৃতিই দেব না, আমরা একটি সুন্দর তত্ত্বাবধায়ক সরকার নীতি চাই। দ্যাটস ইট। তত্ত্বাবধায়ক সরকারই এদেশে আসবে এবং সেই নির্বাচনে শেখ হাসিনা কিভাবে যাবেন সেটার জন্য প্রস্তুত নিতে পারেন। তবে বাংলার জনগণ 300 আসনের 300 আসনেই নৌকার বড়ডুবি দেখবে বলে আমার বিশ্বাস হচ্ছে। আজ এই মিথ্যাচার করে লাভ হবে না। এখন তুমি এমনি আসবা, এখন শেখ হাসিনা এমনি আসবেন, আপনাকে আর কারো রিকোয়েস্ট করা লাগবে না। আমরা কেউ আপনার কাছে আর হাত পাও করজোর করে বলবো না গণতন্ত্র ভিক্ষা দেন মা, গণতন্ত্র চাই মা, ভোট চাই মা, কেউ বলবে না। কেন শেখ হাসিনাকে বলবে? ও দিবে না। এই ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের কাছ থেকে আমরা কোনোদিন এটা আশা করতে পারি না। এখন তোমরা ইচ্ছে করে বাড়ির সামনে এসে, বিএনপির অফিসে এসে মিটিং করবা। আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম, ওই তারেক রহমানকে খুঁজে যার বিরুদ্ধে এতদিন মিথ্যা রচনা করিয়েছ, তাকে খুঁজে তার সাথে দেখা করবা। খালেদা জিয়াকে বাসায় গিয়ে দেখা করবা। মির্জা ফখরুলদের কদর বেড়ে যাবে। এটাই বাস্তবতা, এটাই সত্য কথা। অবৈধ পথে খুব বেশি দিন থাকা যায় না। আর আওয়ামী লীগ তো এত বড় একটি দল, তাদের তো জানা উচিত যে ফ্যাসিস্ট কখনো দীর্ঘমেয়াদী হয় না। যেদিন পতন হবে তারা শূন্য অবস্থায় পতন হবে। তা আপনারা আজকের আপনাদের দলটাকে শূন্য জায়গায় নিয়ে গিয়েছে। এখন স্বরাষ্ট্রমন্ত্রী বক্তব্য দিচ্ছে, আমির হোসেন আমু দিচ্ছে, এগুলো আপনাদের শিখানো। আজকের এই যে গত 2 দিন আগে বক্তব্য দিয়েছে, একেবারে মনের কথা তো খুলে বলে ফেলেছে। আইনমন্ত্রী তো বলেই দিয়েছে শেখ হাসিনা আর রাষ্ট্র ক্ষমতায় থাকবে না, শেখ হাসিনা পদত্যাগ করবে। যেই একটু উপর থেকে আবার গাদা নিয়ে এসেছে, সাথে সাথে উনি স্টেটমেন্ট চেঞ্জ করেছে। কিন্তু বাস্তব কথা, এটাই সত্য কথা। আমি বারবার চ্যালেঞ্জ দিয়ে বলছি, শেখ হাসিনা পদত্যাগ করছে, করবে ইনশাআল্লাহ। এবং তার অধীনে এদেশে কোনো নির্বাচন হবে না, জনগণ সেটা দেখতে পারেন। এবং তারই সিমটম এই যে বক্তব্যগুলো না, এই বক্তব্যগুলো তারই সিমটম। এখান থেকেই প্রমাণ হচ্ছে ওরা অবৈধভাবে আর ক্ষমতায় থাকতে পারবে না, বা ওদের অবৈধ পথকে কেউ মানে ত্বরান্বিত করে আর নতুন করে থাকতে দিবে না। অর্থাৎ তারা মৃত্যুর আগে বা মানুষের বিদায়ের আগে বা তাদের শেষ মুহূর্তে এ ধরনের
কি বলে এটাকে, মুখ থেকে তারা এরকম লালা বের হবে, বক্তব্য বের হবে, বিভিন্ন ধরনের অ্যাক্টিং তারা করবে, বিভিন্ন ধরনের মানে বক্তব্য দিবে, বেসামাল হয়ে যাবে। এবং সেই বেসামাল অবস্থায় এই মুহূর্তে আওয়ামী লীগ আছে। এই বেসামালটা কয়েকদিনের মধ্যে দূর হবে এবং বাংলার জনগণ স্বাধীন একটি বাংলাদেশ দেখতে পাবে। একটা কথা আছে বাংলায়, বিপদে মাথা ঠান্ডা রাখতে হয়। এই কথাটা আমার পরিবারে খুব ছোটবেলা থেকে আমি শুনে এসেছি এবং বলা হতো যত বড় বিপদ আসবে মাথা তত ঠান্ডা থাকবে, ঠান্ডা রাখতে হবে। আমি দেখতাম যে আমার বাবাকে যদি কোনো খারাপ খবর আসতো বা কোনো এমন কিছু উনি শুনতেন যে যেটা আসলে খুব ফেভারেবল কিছু না, উনি ঘুমাতে যেতেন। ট্রাস্ট মি, উনি ঘুমিয়ে পড়তেন এবং ঘুম থেকে উঠে তারপর উনি হ্যান্ডেল করতেন। এবং ওই সময় ওনাকে ঘুম থেকে আমরা কেউ জাগাতে পারতাম না এবং ইট ওয়াজ নট অ্যালাউড, ওনার রুমে যাওয়াটাই ওয়াজ নট অ্যালাউড। সো হি ইউজ টু হ্যাভ আ ভেরি সাউন্ড স্লিপ অ্যাট দ্যাট টাইম এবং উঠে উনি সমাধান করতেন। এখন এই বয়সে এসে বুঝি, ছোটবেলা বুঝতাম না যে উনি আসলে ওনার ব্রেইনটাকে কাম করতেন, কুল করতেন, ঠান্ডা করতেন, করে উনি ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিতেন যে কিভাবে হাউ টু ডিল উইথ দ্য অডস। এই কথা একজন ব্যক্তির জীবনে যেমন সত্য, এই কথা রাজনৈতিক দলের ক্ষেত্রেও সত্য, রাষ্ট্রের ক্ষেত্রে সত্য, এবং যারা বড় বড় সিদ্ধান্ত নিতে হয় এবং সর্বক্ষণ সে সিদ্ধান্ত নেওয়ার সঙ্গে সঙ্গে পাবলিক স্পিকিং করতে হয়, মানুষের সঙ্গে কথা বলতে হয়, তার চেয়েও ভয়ঙ্কর মিডিয়ার সঙ্গে কথা বলতে হয়, তাদের আরো অনেক বেশি মাথা ঠান্ডা রেখে হ্যান্ডেল করতে হয় সিচুয়েশন। গত 1-1.5 মাসে বাংলাদেশের রাজনীতি ওলট পালট হয়েছে, স্রেফ ওলট পালট হয়ে গেছে। বাংলাদেশের রাজনীতিতে অতীতেও আমরা দেখেছি আমাদের উন্নয়ন সহযোগী বন্ধুরা কথা বলেছেন, আমরা দেখেছি তারা বিভিন্ন সময়, বিশেষ করে নির্বাচনের আগে, দুই দলের মধ্যে সমঝোতার চেষ্টা করেছেন, দুই দলের মধ্যে আলোচনার চেষ্টা করেছেন। এবার কিন্তু কেউ সমঝোতা বা আলোচনার কথা একবারও বলে নাই। এইবার স্ট্রেইট অ্যাওয়ে বলেছে বাংলাদেশে যদি একটি সুষ্ঠু নির্বাচন না হয়, বাংলাদেশে যদি একটি অংশগ্রহণমূলক নয়, অংশগ্রহণমূলক তারা একবারও বলে নাই, একটি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন না হয়, এমন একটি নির্বাচন না হয় যে নির্বাচনে মানুষ ভোট দিতে পারবে, তাহলে বাংলাদেশের এই ধরনের সুষ্ঠু নির্বাচনের পথে যারা প্রতিবন্ধকতা তৈরি করবে, বাধা সৃষ্টি করবে, তাদের উপরে ভিসা নীতি অ্যাপ্লাই হবে। ভিসা নীতিটা কি? সে বা তার পরিবারের সদস্যরা ইউএস এর ভিসা পাবে না। ভেরি সিম্পল। আমরা দেখলাম 6 জন কংগ্রেসম্যান চিঠি লিখলেন জো বাইডেনকে। তারা বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি, মাইনরিটি রিপ্রেশন, ভোটিং রাইটস, মানুষকে তার ভোটের অধিকার থেকে বঞ্চিত করা, এই সব কিছু নিয়ে তারা লিখলেন। এবং লাস্টে তারা যেটা বললেন সেটা মারাত্মক। শান্তিরক্ষী বাহিনীতে বাংলাদেশের কোনো মিলিটারি বা বাংলাদেশের কোনো ফোর্সের মেম্বারকে যেন সদস্য করা না হয়। ডিজাস্টার। এবং এটা বহুদিন ধরে সরকার চেয়েছে এটাকে মিথ্যা প্রমাণ করতে। সরকার তার পেইড চ্যানেল যেগুলো আছে, যারা তার ল্যাসপেন্সার, তাদের সরকারের একেবারে মানে চাটা যে চ্যানেল একটা দুটো আছে, একটা থেকে বেশি চাটা, ওরা একটা টকশো করলো, কিছু চাটা লোক নিয়ে আসলো সেই টকশোতে। তারাও না করে বললেন যে না, রুমিন ফারহানা এটা বলতে পারে কিন্তু আসলে এটা সঠিক নয়, অতীতেও তো এই ধরনের কথা হয়েছে। অর্থাৎ নানান দিক থেকে কূটনৈতিক চাপ ক্রমান্বয়ে বাড়ছে। তো ভিউয়ার্স, কেমন লাগলো ভিডিওটি? আশা করি পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছেন। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিবেন আর ভিডিওটি আপনার বন্ধুর কাছে শেয়ার করবেন। আর নিত্য নতুন নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকের মতো এখানেই শেষ, পরবর্তীতে আবার দেখা হবে যে কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। খোদা হাফেজ।